সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা টলরেজ। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আওয়ামী লীগকে নিষিদ্ধ দলটির বিচার দাবিতে ঢাকায় জাতীয় নাগরিক পার্টির সমাবেশ। দিনাজপুরে বিরলের ধর্মজৈন সীমান্তে 2 বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেছে বিএসএফ। চাঁপাইনবাবগঞ্জে 12 মাসি কাটিমন জাতের আম চাষে লাভবান হচ্ছেন কৃষি উদ্যোক্তারা। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও দলটির বিচার দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের আয়োজন করা হয়েছে। এর মধ্যে বায়তুল মোকাররম সহ আশপাশের এলাকায় মানুষের ঢল নেমেছে। এখন বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ। রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ। আমাদের আজকের এই সমাবেশ দিনাজপুরে বিরলের ধর্মজৈন সীমান্তে 2 বাংলাদেশি কৃষি শ্রমিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ধর্মজৈন বিওপি ক্যাম্পের নায়ক সুবেদার রিজাউল করিম জানান, সীমান্তে ধান কাটার সময় 2 বাংলাদেশি নাগরিককে তুলে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। পরে বাংলাদেশিরা 2 ভারতীয় নাগরিককে আটক করেছে। বিষয়টি নিয়ে বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠকের প্রস্তুতি নিচ্ছে বিজিবি। এই বিষয়ে আরো খবর জানবো। এই মুহূর্তে দিনাজপুর সীমান্তের খবর জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, 2 বাংলাদেশিকে ফিরিয়ে আনতে যে বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠকটি হবার কথা, সেটির বিষয়ে সবশেষ কি জানতে পেরেছেন? কখন নাগাদ হতে যাচ্ছে বৈঠক? দোলা, আমরা কিছুক্ষণ আগেও আমরা দিনাজপুরের যে বিওপি ক্যাম্প অর্থাৎ ধর্মজৈন বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার রেজাউল করিম আমাদেরকে জানিয়েছে যে ভারতের যে বিএসএফ এর কাছে তারা বাংলাদেশি 2 নাগরিক অর্থাৎ 2 শ্রমিককে ফিরিয়ে আনার জন্য 2 বার তারা চিঠি আদান প্রদান করেছে এবং তারা কিন্তু ভারতের পক্ষ থেকে তারা বলেছে যে তাদের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তার সাথে কথা বলে বাংলাদেশের বিজিবিদেরকে বিষয়টি জানানো হবে এবং এর পরেই কিন্তু চূড়ান্ত যে পতাকা বৈঠক সেটি হবার কথা রয়েছে। এরই মধ্যে 2 বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে যাওয়ার ঘটনার পর থেকেই এই অঞ্চলের মানুষ অর্থাৎ ঠিক এই গ্রামের মানুষই কিন্তু উৎকণ্ঠার মধ্যে রয়েছে। তারা প্রতীক্ষায় রয়েছে যে তাদের যে 2 শ্রমিক সকাল 11টার দিকে বিএসএফ বাংলাদেশি সীমান্তে ধান কাটা অবস্থায় তাদেরকে জোর করে ধরে নিয়ে গিয়েছে, তা জারি প্রতিবাদে কিন্তু বাংলাদেশি নাগরিকেরাও ভারতের 2 নাগরিককে আটক করে রেখে বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করেছে। যার কারণে তারা বলছে যে আমরা এই সীমান্তে এখন উৎকণ্ঠা উদ্বিগ্নর মধ্যে তারা রয়েছে। কারণ তারা বলছে যে যেহেতু সীমান্তবর্তী এলাকা কৃষি প্রধান একটি এলাকা, এখানে তাদের ধান এখন যে ইরিবরো মৌসুমের সময় রয়েছে, তারা কিন্তু ধান কাটতে যেতে হচ্ছে, ধান পেকে গিয়েছে। মাঝে মধ্যেই বিএসএফ সদস্যরা বাংলাদেশি শ্রমিকদের কৃষকদেরকে কিন্তু ধান কাটা অবস্থায় বা ধান খেতে গেলে বিভিন্ন সময় তাদেরকে ধরে নেওয়ার চেষ্টা করে। যারই প্রতিশ্রুতিতে আজকে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। তারপরেও এই ধানের সাথে যে ধান কাটা 2 জন যে শ্রমিক এনামুল হক এবং মাসুদ রানা, তাদেরকে তারা বলেছে যে এদের সাথে কিন্তু আরো কয়েকজন শ্রমিক একই সাথে ধান কাটা অবস্থায় ছিল। বাকি যে আরো 4-5 জন শ্রমিক কিন্তু বিএসএফ এর হাত থেকে কোনো রকম যান নিয়ে কিন্তু পালিয়ে এসছে, এটাও কিন্তু আমরা জেনেছি। যার কারণে এই এলাকার মানুষেরা, এই সীমান্তবর্তী মানুষেরা কিন্তু চরম উৎকণ্ঠার মধ্যে দিনাতিপাত কাটছে এবং সর্বশেষ যে 2 জনকে ধরে নিয়ে গেছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য কিন্তু বিএসএফ এর সাথে তারা সমন্বয় করে কাজ করছে এবং বিজিবি সদস্যরা কিন্তু বিএসএফদেরকে চিঠি দিচ্ছে এবং সেই চিঠি অনুযায়ী পতাকা বৈঠক সন্ধ্যার পরে বসার আশা করছে। দোলা, দিনাজপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ। পরের প্রসঙ্গে যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি দল রাজনৈতিক সংস্কারের পক্ষে। এরপরও রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা করলে তা দেশকে বিরাজনীতিকরণের দিকে ঠেলে দেবে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আমার বাংলাদেশ পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। তারেক রহমান আরও বলেন, বিএনপি সবসময় জনগণের সরাসরি ভোটে জনপ্রতিনিধি নির্বাচনের দাবি জানিয়ে আসছে। তবে দেশে এখন এমন একটি পরিস্থিতি তৈরি করা হচ্ছে যেন নির্বাচন যাওয়া অপরাধ।
একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আওয়ামী লীগ তাদের রাজনীতির নৈতিক ভিত্তি হারিয়েছে, এখন দলটির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। সংস্কার, নির্বাচন এবং তার সাথে আওয়ামী লীগের বিচার, তা আমরা মনে করি যে কোনোটাই একে অন্যের থেকে বিরোধী নয়, বরং এই তিনটার সমন্বয়ে বাংলাদেশের এই যে পরিবর্তন, গণতান্ত্রিক রূপান্তর, সেটি হওয়া সম্ভব। অত্যন্ত সুকৌশলে দেশে এমন একটি আবহাওয়া তৈরির অপচেষ্টা চলছে যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটি অপরাধ। জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে অবজ্ঞাসূচক বক্তব্য, মন্তব্য কিন্তু পলাতক স্বৈরাচারকেই আনন্দ দেয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী সোমবার লন্ডন থেকে দেশে ফিরতে পারেন। দলটির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি জানান। 3 বারের সাবেক এই প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে থাকতে পারেন তার 2 পুত্রবধূ তারেক রহমানের সহধর্মিণী জোবাইদা রহমান ও আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিথি। চলতি বছরের 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস ও আর্থ্রাইটিস সহ নানা অসুস্থতায় ভুগছেন। 12 মাসি কাটিমন জাতের আম চাষে লাভবান হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের কৃষি উদ্যোক্তারা। বাজারে ভালো দাম ও চাহিদা থাকায় এই জাতের আম চাষ বাড়ছে। এ বিষয়ে কৃষকদের সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। মুকুলের ফাঁকে থোকায় থোকায় ঝুলছে সুমিষ্ট কাটিমন জাতের আম। একই গাছে একদিকে পরিপক্ক আম, অপরদিকে মুকুলের ভারে ভেঙে পড়েছে ডাল। এ অবস্থায় কাটিমন জাতের পরিপক্ক আম রেখে ভেঙে ফেলে দেয়া হচ্ছে মুকুলে ভরা ডালগুলো। নেওয়া হচ্ছে বাড়তি পরিচর্যা। চাঁপাইনবাবগঞ্জের নাচলের রুবেল গত বছর থেকে শুরু করেছেন কাটিমন আমের চাষ। তার প্রায় 25 বিঘার বাগান থেকে মাসে বিক্রি হবে 250 মন কাটিমন আম। এটা তো এক্সপোর্ট কোয়ালিটির আম, অ্যাকচুয়ালি আপনার খাইতেও সুস্বাদ ভালো আপনার, আর আমটা আপনার লাস্টিং করে ভালো। আবার হারভেস্টের পরে আপনার 15-20 দিন পরও আমটা খাওয়া যায়, এই হিসাবে আমটা সুস্বাদু। আম চাষিদের দাবি বাগান থেকেই আম কিনে নিয়ে যায় ব্যবসায়ী ও ক্রেতারা। যদি 8 মাস ধরে আমাদের আম উৎপাদন করতে পারি তাহলে বিদেশ থেকে যে ফল আমদানি এটা কমে যাবে, ডলার সাশ্রয় হবে এবং আমরা আম চাষিরা স্বাবলম্বী হব। এই জাতের আমের উৎপাদন বাড়াতে সহায়তা করছে কৃষি বিভাগ। কাটিমন আমটা এটা সাধারণত বছরে 2 বার হয় এবং এটা অমৌসুমেও হয়, যার জন্য অমৌসুমে হওয়ার ফলে কি হচ্ছে যে কৃষকরা আসলে বাজার দাম ভালো। গত বছর 878 হেক্টর জমিতে প্রায় 9 মেট্রিক টন কাটিমন আম উৎপাদন হয়েছে। চলতি বছর 1792 হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে কাটিমন জাতের আম। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে মশা নিধনে মাঠে নেমেছে পৌর কর্তৃপক্ষ। সকালে বরগুনা পৌর শহরের বটতলা মুসলিমপাড়া এলাকায় এডিস মশা নিধনে ওষুধ ছেটানো, জলাশয় পরিষ্কার ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন পৌর প্রশাসক অনিমেষ চন্দ্র দে। এপ্রিলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে 4 জনের মৃত্যু হয়। সবশেষ একদিনে 20 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বরগুনায় ডেঙ্গুর প্রকোপ নিয়ে কয়েকদিন ধরে সংবাদ প্রচার করছে দীপ্ত টিভি। রাজধানীর বাজারে পেঁয়াজের দাম এখনো বাড়তে, কেজি প্রতি বিক্রি হচ্ছে 60 টাকায়। এছাড়া বেড়েছে সব ধরনের সবজির দাম, ফলে কেজিতে গুনতে হচ্ছে 60 থেকে 80 টাকা। জনপ্রিয় একটি গানের কথা একটু ঘুরিয়ে বলি। এরা সুখের লাগি চাহে দামের স্বস্তি, সেই স্বস্তি মেলে না, শুধু সুখ চলে যায়। বাজারে গেলে এমনই ছলনা। সেই ছলনা কেমন চলুন দেখে নেই। শুক্রবার ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে ঢু মারতেই দেখা গেল মানুষের আনাগোনা। এখানে পাইকারি মূল্যে প্রায় সবকিছুই পাওয়া যায়, তাই অন্য বাজারের তুলনায় কিছুটা কমে মাছ, মাংস, সবজি কেনার প্রত্যাশা ক্রেতার। কিন্তু এক পেঁয়াজের দামের ঝাঁজেই চোখে জল চলে আসে। শুধু 1 কেজি পেঁয়াজ কিনতে গুনতে হচ্ছে 60 টাকা। পেঁয়াজ চলে আপনার 60 টাকা, আমরা 55 টাকা 55 টাকা আমার কিনা, 60 টাকা বেচতেছি। আমরা তো সাধারণ মানুষ ভুক্তভোগী, বাজার বাড়লেও খাইতে হবে, মরতে হবে। এখন কি করবো, অল্প অল্প করে লইছি,
আমরা তো আর এরকম সম্মত নাই যে বেশি করে এনে রাখে দিয়ে খামো। সব ধরনের সবজির দামও বেশ চড়া। করলা, বরবটি, চিচিঙ্গা কিংবা ঢেঁড়স বেশিরভাগ সবজির দাম 60 থেকে 80 টাকা। বেগুন প্রকার ভেদে 60 থেকে 120 টাকা পর্যন্ত ছুঁয়েছে। এখন আজকে কাল গেল দিনকে দাম কম ছিল, দাম আজকে একটু সবজি কম আসছে, এজন্য আজকে সবজির প্রত্যেকটা আইটেমে 10-20 টাকা কেজিতে বাড়তি। কষ্ট হইতেছে নাগালের বাইরে। জিনিসপত্র কিন্তু বাজারে কম নেই, চাহিদা মানে বাজারে জিনিসপত্র অনেক, সবজি আছে অনেক ভরপুর, কিন্তু তারপরেও মানে আর কি দামটা একটু বেশি। আগের চড়া দামেই চাল কিনতে হচ্ছে ক্রেতাকে। এছাড়া খাসি ও গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের কার্যক্রমে পুলিশ সম্পর্কে মানুষের নেতিবাচক ধারণার পরিবর্তন হবে, এমনই আশার কথা বললেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। দুপুরে রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহ উপলক্ষে পুনাক সমাবেশ ও আনন্দ মেলায় কথা বলেন তিনি। পুনাককে নারীর উন্নয়নে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পণ্য নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর মতো মেধাবীদের মাধ্যমে দেশ এগিয়ে যাবে বলে আশাবাদ জানান ফরিদ আক্তার। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। বিপদ থেকে উদ্ধার পেতে হলে ওনাদেরকেই লাগবে। আবার যে কোনো কারণে হোক পুলিশের উপর সবাই সবসময় সন্তুষ্ট থাকেন না, এই পোশাকটা একটা সমস্যা। কিন্তু আমি বলবো যে পুনাক দেখলে মানুষের পুলিশ সম্পর্কে যাই ধারণা থাক সেটা চেঞ্জ হয়ে যাবে। সংস্কারের অর্থ আমার কাছে হলো সেবা, সার্ভিস, কল্যাণ, সেবা। আলটিমেটলি এটার রেজাল্টটা কি হচ্ছে, যে আমাদের কি যে সেবাটা দেওয়া দরকার সেটা কি যাদের কাছে পৌঁছানো দরকার পৌঁছে কিনা। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে জেলেরা এখন পদ্মা মেঘনায় মাছ শিকারে ব্যস্ত। তবে চাঁদপুরের নদীতে ইলিশ ধরা পড়ছে কম। 8 থেকে 10 ঘন্টা নদীতে বিচরণ করেও মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণের ইলিশ। অনেক জেলে আবার ফিরছেন খালি হাতে। ফলে চাঁদপুর বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্র সহ নদী পাড়ের আড়তগুলো এখন অনেকটাই ফাঁকা। তবে জেলেদের হতাশা কিছুটা কেটেছে বিভিন্ন প্রজাতির মাছ পেয়ে। সংশ্লিষ্টরা বলছেন যে আটকা ইলিশ সাগরে চলে গেছে। বৃষ্টিপাত বাড়লে জুন জুলাইয়ের পর প্রচুর ইলিশ ধরা পড়ার সম্ভাবনা রয়েছে। আশাবাদী ছিলাম যে 2 মাস পরে নিষেধাজ্ঞার পর আর কি মাছটা একটু বেশি আসবে, তো সেই তুলনায় নদীতে পানি কম, মাছ তো অনেকটাই কম। গতকালকে যাই ছিল আজকে নাই বললেই চলে। বর্তমানে 1 কেজি আলা মাছ চলতেছিল 3200 থেকে 3300 টাকা, আর 800-900 গ্রামের মাছটা চলতেছে 2800 থেকে 2900 টাকা। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের ইতিহাসে সাংবাদিকরা সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছেন বলে দাবি করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ গণমাধ্যমের চ্যালেঞ্জ শিরোনামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন CMUJ এর উদ্যোগে এই আয়োজন করা হয়। চট্টগ্রাম প্রেস ক্লাব অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কোচি এতে সভাপতিত্ব করেন। বাংলাদেশে জার্নালিজমের বিকাশ চাই। বাংলাদেশের জার্নালিজম খুব একটা ক্রান্তি লগ্নে আছে। মানুষ এখন নিউজ কনজিউম করে হচ্ছে ভিডিওর মাধ্যমে, এবং ভিডিওতে আপনারা জানেন যে প্রচুর মিথ্যা ছড়ানোটা ভিডিওতে সবচেয়ে ইজি। আমরা এই যে পোস্ট জুলাইয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জের শিকার হয়েছি হচ্ছে এই অপতথ্য নিয়ে। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে এবার স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে খাল খনন করছে বিএনপি। সকালে এর উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলির অন্যতম প্রধান খাল নাজির খালের ঠাসা ময়লা আবর্জনায় প্রতি বছরই লাখ লাখ মানুষকে দুর্ভোগে পড়তে হয় অল্প বৃষ্টিতে, আর বর্ষার মৌসুমে তা পৌঁছে চরমে। উদ্বোধনী অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, বিগত সরকারের আমলে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা খালের জন্য বরাদ্দ থাকলেও তা লুটপাট হয়েছে। খাল খনন কর্মসূচি হচ্ছে বিএনপির রাজনীতির একটি অন্যতম অধ্যায়,
যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব শুরু করেছিলেন। জনগণের ভোটে নির্বাচিত না হলে, জনগণের কাছে দায়বদ্ধ না থাকলে যা হয় তাই হয়েছে। এটা স্বেচ্ছায় এই যে আজকের খালগুলো হচ্ছে, সিটি কর্পোরেশন সহায়তা দিচ্ছে, কিন্তু স্থানীয় নেতাকর্মীরা এটা দায়িত্ব নিয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, ভারত সামরিক দুঃসাহস দেখালে এর কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির। বৃহস্পতিবার এক সামরিক মহড়া পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। পাকিস্তানের আইএসপিআর এক বিবৃতিতে জানায়, মহড়া পরিদর্শনকালে সেনাপ্রধান বলেন, একটি বিষয় নিয়ে কোনো রকমের বিভ্রান্তির সুযোগ নেই, তা হলো ভারতের যে কোনো সামরিক দুঃসাহসের দ্রুত জবাব দেওয়া হবে, যা হবে অত্যন্ত জোরালো। এদিকে দুই দেশের চরম উত্তেজনার মধ্যেই ভারতকে এই অঞ্চলের বৃহত্তর সংঘাত এড়ানোর পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্র চায় না দক্ষিণ এশিয়ায় আরও বড় কোনো সংঘাত ছড়িয়ে পড়ুক। বৃহস্পতিবার রাতেও ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ নিয়ে টানা ৮ম দিনের মধ্যে সংঘাতে জড়ালো উভয় পক্ষ। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎজকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পদে অন্তর্বর্তী সময়ের জন্য দায়িত্ব পালন করবেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গতকাল এই সিদ্ধান্তের কথা জানান ট্রাম্প। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি আরও জানান, জাতিসংঘে পরবর্তী দূত হিসেবে ওয়ালৎজকে মনোনীত করা হবে। মাইক ওয়ালৎজকে ট্রাম্প দায়িত্ব থেকে সরিয়ে দেবেন এমন ইঙ্গিত বৃহস্পতিবারও দিয়েছিল কয়েকটি সূত্র। এর আগে একটি নিরাপত্তা সংক্রান্ত বার্তার গ্রুপ চ্যাটে ভুলক্রমে একজন সাংবাদিককে যুক্ত করেছিলেন ওয়ালৎজ। এরপর থেকে ওয়ালৎজ তার প্রভাব হারাতে থাকেন। জানিয়ে দেব খেলার খবর। পাকিস্তান সফরে যাওয়ার আগে চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতে একটি টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেই সূচি চূড়ান্ত করল আমিরাত ক্রিকেট বোর্ড। 17 ও 19 মে দুটি টি-20 ম্যাচ খেলবে নাজমুল শান্তর দল। দুটি ম্যাচই হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। আরব আমিরাতের বিপক্ষে এখন পর্যন্ত 3টি টি-20 ম্যাচ খেলে সবগুলোতেই জয় পেয়েছে বাংলাদেশ। গত 7 বছরে জাতীয় ভলিবল চ্যাম্পিয়নশিপের আসর বসেনি। 14 বছর ধরে হয়নি জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতা। এমন অবস্থায় দেশের ভলিবলকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে চায় নতুন কমিটি। এজন্য আগামী 2 মাসের মধ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছে ফেডারেশন। দেশে এখন ভলিবলে তেমন চর্চা নেই, জাতীয় দলও খেলার বাইরে অনেক দিন ধরে। এমন অবস্থায় ভলিবলের নতুন কমিটি দায়িত্ব নিয়েছে গত ফেব্রুয়ারিতে। এরপরই গত 17 এপ্রিল শুরু হয় স্বাধীনতা কাপ প্রতিযোগিতা। নতুন কমিটি এই টুর্নামেন্টের মাধ্যমে তাদের ঘরোয়া কার্যক্রম শুরু করলো। আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা একটা রোডম্যাপ তৈরি করে রাখতে চাই, যেটা পরবর্তীতে বাংলাদেশের ভলিবলকে যাতে পার্মানেন্টলি একটা প্ল্যানের ভিতরে থাকবে এবং সেটা যেন এক্সিকিউট হয়, এবং যারা আসবে আমরা আসি বা আমাদের পরবর্তীতে যে কমিটি আসুক, যারা ফেডারেশন চালাক, তাদের জন্য যাতে এটা উপযোগী হয় সেটাকে মাথায় রেখে আমরা একটা প্ল্যান করতে চাচ্ছি। জাতীয় দলের অধিনায়কের মতে পর্যাপ্ত সংখ্যক টুর্নামেন্ট আয়োজন করলে ভলিবলের প্রতি আগ্রহ বাড়বে তরুণদের। ঘরোয়া যে টুর্নামেন্টগুলো হয় আর কি কন্টিনিউ তাও রাখা উচিত, যেমন বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ যেটা বলে ওটা অবশ্যই হওয়া উচিত। এটা হলে কিন্তু গ্রামগঞ্জের প্লেয়ার এবং বিভিন্ন ক্লাবের একটা প্লেয়ারদের ডিমান্ডটা বাড়বে আসলে। আর বিভিন্ন জায়গায় খেলা না হলে কিন্তু আপনার প্লেয়ার আসবে না। এবং পাইপ লাইনে আমাদের প্লেয়ার খুব কম, তো পাইপ লাইন প্লেয়ার করতে গেলে স্কুল লেভেল কলেজ লেভেল থেকে শুরু করতে হবে। চলতি বছরের অক্টোবরে সেন্ট্রাল এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা রয়েছে ঢাকায়। তাই দ্রুতই জাতীয় দলকে মাঠে নামাতে চায় ফেডারেশন। প্লেয়ারদের কিছু সুযোগ সুবিধা আমরা বৃদ্ধি করতে পারি, তাদেরকে একটু কমফোর্ট জোন দিতে পারি, যাতে জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের প্লেয়াররা তাদের প্রস্তুতিটা সঠিকভাবে নিতে পারে। টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি উপযুক্ত বেতন ভাতা চালুর দাবি জাতীয় দলের খেলোয়াড়দের। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। আওয়ামী লীগ নিষিদ্ধ দলটির বিচার দাবিতে ঢাকায় জাতীয় নাগরিক পার্টির সমাবেশ। দিনাজপুরে বিরলের ধর্মজৈন সীমান্তে 2 বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেছে বিএসএফ। চাঁপাইনবাবগঞ্জে 12 মাসি কাটিমন জাতের আম চাষে লাভবান হচ্ছেন কৃষি উদ্যোক্তারা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ নিয়ে ফিরবো সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।